वेदांत तत्वम श्रुति सरनिगतम सर्वनीते शरण्यम वर्णानाम आश्रमानाम प्रणय सहकृतम रक्षितारं वरेण्यम कृष्ण प्रेमावतारम कलिकलुषहरम योगिराजम यतीन्द्रम श्री सीतारामदासम भज दलित भवातंकम ओंकारनाथम। অবনীন্দ্রনাথের সঙ্গে আমার দুটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আপনারা অনেকেই, অন্তত আমার প্রজন্মের যারা, তারা সকলেই নালক শকুন্তলা বড় বাংলা পড়ে বড় হয়েছেন। রাজকাহিনী ছবির দিক থেকে ছাড়াও অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিগতভাবে দুটি যোগাযোগ আছে, যেটা আমি উল্লেখ করছি। এক হচ্ছে জন্মাষ্টমীতে দুজন লোকের জন্ম, আমার মা গর্ভধারিণী আর অবনীন্দ্রনাথ, দুজনেরই জন্মাষ্টমীর দিন জন্ম। এইটা একটা সম্পর্ক। আর আরেকটা হলো এই, অবনীন্দ্রনাথের সব থেকে প্রিয় ছাত্র একজন নন্দলাল বসুর মতনই একজন, এবং একজন ছাত্রী, দুজনেই বড় শিল্পী। এরা দুজনেই অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমার গুরুদেব সীতারাম দাস ওঙ্কারনাথের দীক্ষিত শিষ্য। তার মধ্যে প্রথম জনের নাম মুকুল দে আর দ্বিতীয় জনের নাম রানীচন্দ। এই রানীচন্দেরই কাছে ডিকটেশন দেওয়া হচ্ছে ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে। এবং আমার গুরুদেবের সব থেকে বিখ্যাত সমাধি অবস্থার ছবি রানীচন্দের আঁকা। সেই রানীচন্দের বলতে গেলে দুই গুরু, অবনীন্দ্রনাথ এবং সীতারাম দাস ওঙ্কারনাথ। তো এই দুই সম্পর্কের কথা বলে আমার মূল আজকের যে বিষয়, সেই বিষয়ে অবনীন্দ্রনাথের যে ছবি আঁকার দর্শন, তার মধ্যে একটি বিশেষ ধারণা, লাবণ্যের ধারণা, সেইটিকে নিয়ে আমি বলতে আরম্ভ করব। সেটিকে বুঝবার জন্য আমাদের একটি গান শুনতে হবে, পুরো গানটা। চিত্রসূত্র বলে বিষ্ণু ধর্মোত্তর পুরাণে সব থেকে প্রাচীন একটি ভারতীয় সংস্কৃত বই পাওয়া যায়। তার মধ্যে আরম্ভই হচ্ছে এই কথা বলে যে ছবি বা চিত্র, সে দেয়ালে আঁকা ফ্রেস্কো হোক অথবা এমনি পটে আঁকা হোক, অনেক সময় পট রোল করা পটের মধ্যে আঁকা হতো পুরোনো কালে, অথবা অজন্তার মতন পাথরের দেয়ালে। তাতে জিজ্ঞেস করছি চিত্রের তত্ত্ব কি করে বোঝা যাবে? উত্তর বলা হচ্ছে, চিত্রের তত্ত্ব বুঝতে গেলে আগে নৃত্যর কলাকে বুঝতে হবে। নাচ না বুঝলে ছবি বোঝা যায় না। তখন সে জিজ্ঞাসা করছে, নাচটা কি করে বুঝবো? তাহলে সঙ্গীত কলাটাকে বুঝতে হবে। সঙ্গীত কলাকে কি করে বুঝবো? তার জন্য বাদ্যযন্ত্র, যাকে পারকাশন বলে, হ্যাঁ, অবনদ্ধ, সেই অবনদ্ধকে ভালো করে বুঝতে হবে। তার মানে তালক জ্ঞান না থাকলে সঙ্গীত জ্ঞান হয় না, সঙ্গীত জ্ঞান না থাকলে নৃত্য জ্ঞান হয় না, আর নৃত্য জ্ঞান না থাকলে চিত্রজ্ঞান হয় না। সেই জন্য আমরা লাবণ্যের কনসেপ্ট বোঝবার জন্য যখন গান শুনব, তখন ভারতবর্ষের বেলুর হালেবিডের একটি শ্রেষ্ঠ নৃত্যকলার ছবি, মূর্তি দেখতে দেখতে, এবং আপনারা লক্ষ্য করবেন যে সেই মূর্তির হাতে যে মহিলা নাচছেন এবং বাজাচ্ছেন, একটি বীণা আছে। যে বীণাটা দেখতে, আমি আপনাদের কল্পনার উপর ছেড়ে দিচ্ছি, বর্তমানে এরকম কিছু যন্ত্র আছে, কিন্তু তখনকার দিনে সেই বীণার নাম ছিল কিন্নরী বীণা। সেই কিন্নরী বীণা বাজানো একটি মহিলা, তার পাথরের ভাস্কর্য দেখতে দেখতে আপনারা এই লাবণ্যের তত্ত্বটি
গানের মধ্যে দিয়ে শুনুন, আমরা চুপ করে শুনি। আনন্দ বসন্ত সমাগমে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ
21 বছর বয়সে প্রথম ছবি প্রকাশিত হলো। 21 বছরের অবনীন্দ্রনাথ অভিসারিকা, অভিসারিকা বলে এখন একটি চিত্রসূত্রে ভারত শিল্পের চিত্রের 6টি অঙ্গের কথা বলা হয়েছে। অবনীন্দ্রনাথ কোন শাস্ত্রই শেষ পর্যন্ত মানতেন না, নিজের বুদ্ধিতে চলতেন, কিন্তু তিনি ভারত শিল্পের ষড়ঙ্গ বলে একটা বই লিখেছিলেন। তাতে তিনি শুধু এই 6টার অঙ্গের কথা বলেছেন তা নয়, এমনকি তার মধ্যে থেকে লাবণ্যের অংশটা নিয়ে উনি বিশেষ করে বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলীর শেষ দিককার একটি অধ্যায়ে ভাব এবং লাবণ্য এই দুটো নিয়ে আলাদা করে আলোচনা করেছেন। তো আমরা এই ছবিটার মধ্যে দিয়ে একটু বোঝবার চেষ্টা করব। তো 6টা অঙ্গ কি কি? রূপভেদ প্রমাণানি, 1 নম্বর রূপভেদ, 2 নম্বর প্রমাণ, ভাব 3 নম্বর, লাবণ্য যোজনম লাবণ্য যোগ করা 4 নম্বর, সাদৃশ্যম বিরাট আলোচনার বিষয়, পাশ্চাত্য যাকে বলে ইস্থেটিক্স, তার মধ্যে একটা প্রধান বিষয় সাদৃশ্য। মুখটা চাঁদের মতন, মানুষটা সিংহের মতন। খুব বড় বড় পণ্ডিত যাদের সামনে আমরা সব সংস্কৃত কবিতা আবৃত্তি করি, ওই রকম একজন কাশীর পণ্ডিতের কাছে উদাহরণ তিনি চাইলেন আমার কাছে সাদৃশ্য। এই ভারতীয় দর্শনে অনেক আলোচনা আছে। প্রভাকর মীমাংসকরা কোনো সময় বলেছিলেন সাদৃশ্য একটা আলাদা পদার্থ। হ্যাঁ, একটা জিনিস একটা জিনিসের মতন। বস্তুত আমি ভাবছিলাম, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে গানটা তো শুনলাম, আবার রিপিট করছে কেন? গান গাইতে গেলে, ভালো করে গাইতে গেলে এই যে সঞ্চারী এবং অন্তরা, দ্বিতীয় অন্তরা, সেটাকে বা আবক, সেটাকে যে রিপিট করা হয়, দুটো জিনিস পাশাপাশি না রাখলে তার সাদৃশ্য দেখা যায় না। রবীন্দ্রনাথের গানে হুবহু একই রকম রিপিট করা হয়, কিন্তু অন্য গানে, খেয়াল গানে বা ভজন গানে দ্বিতীয় রিপিটটার সময় একটু তফাৎ হয়। এই যে তাদের মধ্যে একই জিনিস দুবার হচ্ছে, এই সাদৃশ্যের সঙ্গে যাকে ইংরেজিতে রিসেমব্লেন্স বলে, সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে দুটো অলঙ্কার, অর্থালঙ্কার এই সাদৃশ্যের উপর নির্ভরশীল। একটা রূপক, একটা উপমা। হ্যাঁ, যদি অমুকটা অমুকটার মতো বলা হয় তাহলে সেটা উপমা। আর যদি চাঁদের মতন মুখ না বলে চাঁদ মুখ বলা হয় তাহলে সেটা রূপক। চাঁদ আর মুখকে এক করে দেওয়া হলো। ঝলসানো রুটি খালি বললাম, পূর্ণিমার চাঁদ বললামই না, সে একরকম, কিন্তু সাদৃশ্যই সেখানে মূল। কিন্তু এই সাদৃশ্যেরও মূলে আছে পাশাপাশি দুটো জিনিস থাকা। দুটো জিনিস না থাকলে তার মধ্যে সাদৃশ্য বোঝা যায় না। একটা মনে করলে আরেকটার কথা মনে হয়। এই রিসেমব্লেন্সের পেছনে তাই আছে রেপিটিশন। রেপিটিশন কিসের? অবনীন্দ্রনাথ নিজেই দুটো ভিন্ন বস্তুর ভিন্নতা বজায় রেখেও যখন তাদের মধ্যে প্রচুর ধর্ম সমান হয়, ধর্ম মানে রিলিজন নয়, প্রপার্টি, তো যদি দুটো জিনিসের অনেক ধর্ম থাকে যে বিষয়ে তারা সমান, হ্যাঁ, রূপ গোস্বামী শ্রীকৃষ্ণের মুখ বর্ণনা করতে গিয়ে বলেছেন অদ্ভুত সুন্দর ছন্দে, ছন্দটার নামটাও সুন্দর। এই ছন্দের নাম হচ্ছে হরিনর্তনম, কৃষ্ণের নৃত্য। ছন্দের নামগুলি খুব সুন্দর। ছোট্ট বাঘের বাচ্চা খেলা করছে, সেই সেরকম ছন্দের নাম শার্দুল ও বিক্রীড়িত। শার্দুল মানে বাঘ। বসন্তকালে সুন্দর কেশর যাকে বলে, গৌরচনা, স্যাফরন, মানে পলিটিক্যাল স্যাফরন নয়, এমনি কেশর মাথায় দেওয়ার স্যাফরন, সেই স্যাফরনের তিলক লাগিয়ে সব নাগরীরা ঘুরছে, সেরকম ছন্দের নাম বসন্ত তিলক। যে ছন্দে শিব মহিম্ন স্তোত্র রচিত,
সেই ছন্দের নাম শিখরিণী। এরকম এই ছন্দের নাম হরিনর্তন। আর আপনারা সকলে মেঘদূতের ছন্দের কথা জানেন। আজকে আমি মেঘদূতের অপূর্ব ছবি অবনীন্দ্রনাথের দেখাবার সময় পাবো না। মেঘদূতের যক্ষের ছবি আছে, কালো কালো মেঘ এসছে আকাশে, যক্ষ একটি বীণা রেখে দিয়ে তার হাত থেকে এত রোগা হয়ে গিয়েছে, তার প্রিয়ার বিচ্ছেদে অনেক দূরে তাকে নির্বাসন দেওয়া হয়েছে রামগিরি পর্বতে। তো প্রিয়ার বিচ্ছেদে তার হাতটা রোগা হয়ে যাওয়াতে তার সোনার যে বালাটা আটকে থাকতো সেটা খসে পড়ে গেছে। নিত্যা মাসান কনকবলয় ভ্রংশ রিক্ত প্রকোষ্ঠ, এরকম ছবি আছে। সেই ছবির মধ্যেও একটি কৃষ্টিগত স্বাক্ষর অবনীন্দ্রনাথ রেখেছেন। কালিদাসের কবিতা সবাই জানে, সংস্কৃত সাহিত্যের বিরাট ব্যাপার। ছন্দের নাম মন্দাক্রান্তা। সেই মন্দাক্রান্তা ছন্দে লেখা যে মেঘদূত, সেই মেঘদূতের ছবি এঁকেছেন অবনীন্দ্রনাথ। ছবির তলায় সই করেছেন যেন ফার্সি অক্ষরে। যেখানে সংস্কৃত কাব্যের কথা উনি বলেন, সেখানে ফার্সি অক্ষরে ব্যবহার করছেন। আবার আরব্য রজনীর ছবি এঁকেছেন অবনীন্দ্রনাথ, তাতে সই করেছেন সংস্কৃত দেবনাগরী অক্ষর। আর যেটা ফার্সি অক্ষরে সই করেছেন সেটা আসলে বাংলা অক্ষর, দেখতে করেছেন ফার্সির মতো। এর পেছনে কি অভিসন্ধি আছে, হ্যাঁ, পরে অনেককে ভাবতে হবে ভালো করে। এই ছন্দের নাম হরিনর্তন। উপমাতে ফিরে আসছি। উপমা দুটি জিনিস হলে সাদৃশ্য। সাদৃশ্যের কথা কেন বলছি, তার কারণ রূপভেদ 1 নম্বর, প্রমাণানি 2 নম্বর, ভাব 3 নম্বর, লাবণ্য যোজনম 4 নম্বর, সাদৃশ্যম 5 নম্বর, বর্ণিকা ভঙ্গ, হ্যাঁ, প্লে উইথ কালার্স। বিভিন্ন রঙের মধ্যে একটা রং থেকে আরেকটা রঙে যাওয়ার যে আলো ছায়ার খেলা, তাকে বর্ণিকা ভঙ্গ বলে। বর্ণিকা ভঙ্গের দ্বারা একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে গোল সারফেস দেখানো যায়। হ্যাঁ, একটা ফ্ল্যাট ক্যানভাস, তার মধ্যে একটি কাঁচের পাত্রে জল টলমল করছে, সেটা ডাচ স্টিল লাইফের ছবিতে খুব সুন্দর করে দেখানো যায়। অবনীন্দ্রনাথও এই ছবিতে ট্রান্সপারেন্ট কাপড় দেখিয়েছেন। ট্রান্সপারেন্ট কাপড় ওর হাতের উপর দিয়ে গিয়েছে একটি স্বচ্ছ চাদর, উত্তরীয়, সেটা দেখিয়েছেন বর্ণিকা ভঙ্গের দ্বারা। কিন্তু আপাতত আমি সাদৃশ্যের কথা বলছি। রূপ গোস্বামী কৃষ্ণের রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন, পর্ববর্তুল সর্বরীপতি গর্ভরীতি হরাননম। আনন মানে পেছন থেকে শুরু করতে হয় অনুবাদ করতে গেলে। আনন, কৃষ্ণের আনন কিরকম? একটা কিছুর গর্ভরীতিকে হরণ করছে, তার অহংকারকে নাশ করছে। কার অহংকার? পর্বে পর্বে এক পক্ষের মধ্যে প্রতিপদ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী করে পর্বে পর্বে চাঁদ আস্তে আস্তে বর্তুল হচ্ছে। চাঁদের কি নাম? সর্বরীপতি, রাত্রিরের পতি। রাত্রিরের রাজা হচ্ছেন চাঁদ, দিনের রাজা দিনপতি হচ্ছেন সূর্য। তো পর্বে পর্বে বর্তুল হয়ে উঠেছে যে চাঁদ, পর্ব বর্তুল সর্বরীপতি গর্ভরীতি হরাননম, তার আনন্দ সেই রকম। এখন বলবে এর মধ্যে উপমা কথা হলো। এই যে বলা হয় যে একটা উপমা দিতে দিতে সেই উপমাটাকে রিজেক্ট করা, এটা হচ্ছে আরো কবির লক্ষণ। হ্যাঁ, কে বলে শারদ শশী ও মুখের তুলা? কে বলে? আসলে বলছেন কিন্তু যে শরৎকালের সুর, চাঁদ তোমার মুখের তুলনা, এটা কে বলে? পদনখে পড়ে আছে তার কতগুলা। তোমার পায়ের এক একটা নখে ওই রকম সব পড়ে রয়েছে কতগুলো, পায়ের চকচকে নখগুলি চাঁদের মতো। এই উপমা দিয়ে ভরা সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্য, সব জায়গা সমস্ত। কিন্তু ওই আমরা আবার ফিরে আসবো উপমার সঙ্গে।
আরেকটা জিনিসের কি সাদৃশ্যের সঙ্গে সম্পর্ক কি, সেটা হচ্ছে একটা মুখ আর তার যে আয়নার উপর ছায়া, যেটাকে প্রতিবিম্ব বলে, তাদের সম্পর্ক কি সাদৃশ্যের না অভেদের? এই চিন্তাটা একটা রূপ দর্শনের, এস্থেটিক্সের অনেক রকম অনুবাদ হয়। এস্থেসিস কথার মানে ইন্দ্রিয়জ জ্ঞান, যে জন্য সেন্স এক্সপিরিয়েন্স বা ইন্দ্রিয়জ জ্ঞান বিষয়ক যে প্রথম অধ্যায় কান্টের বইয়ের পিওর ক্রিটিক অফ পিওর রিজনের, সেই অংশের নাম ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক। সেখানে যদি কেউ কান্টের নন্দন তত্ত্ব খুঁজতে যায় তাহলে খুবই ভুল করবে, ফার্স্ট ক্রিটিকে এসব কথা নেই। কিন্তু তবু এস্থেসিস কেন সেই রকম ভাবে এখন অনুবাদ করা যেতে পারে, একটু কটমটো হবে, ঐন্দ্রিয়ক দর্শন, ফিলসফি অফ সেন্সারি অ্যাওয়ারনেস। কিন্তু তার থেকে ভালো অনুবাদ প্রচলিত আছে, বোধহয় রবীন্দ্রনাথ শুরু করেছিলাম, খেয়াল নেই, নন্দন তত্ত্ব, এই একটা বলে অনেকে, এস্থেটিক্সের অনুবাদ। কলা দর্শন, শিল্প দর্শন, আমি অত ঝামেলার মধ্যে না গিয়ে ছবি লেখার দর্শন বলেছি। আসলে ভারতীয় এস্থেটিক্স যদি করতে হয় তার নাম হওয়া উচিত রসদর্শন। সেখানে আরেকটা সমস্যা ওঠে, রসের সঙ্গে ইন্দ্রিয় যে অভিজ্ঞতার সম্পর্ক কি? কারণ রসটা অতীন্দ্রিয় বলে বলা হয়। এসব খুবই জরুরি বিষয় এবং বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলিতে এই নিয়ে অত্যন্ত সূক্ষ্ম, মানে এই যে আগের যে ভাস্কর্যে যেরকম করে দেখলেন পাথরকে কেটে এমন ঝুলন্ত গলার মালা করা হয়েছে, মনে হবে যেন এক্ষুনি দুলছে। এইরকম পাথর দিয়ে যে কি করতে পারতেন এই সব 1000 বছর আগেকার শিল্পীরা ভারতবর্ষে, সে অবিশ্বাস্য। দেখলেও বিশ্বাস হবে না, না দেখলেও তো বিশ্বাস হবেই না, দেখলেও বিশ্বাস হবে না যা করেছেন। হ্যাঁ, মানে পাথরকে কুঁদে কেটে একেবারে স্বচ্ছ করে ফেলেছেন, আর সে দুলন্ত করে ফেলেছেন। এরপরে আমরা মুক্তাহারের কথায় আসবো, মুক্তার কথা অনেকভাবে উঠবে। তো এই চিত্রে এই সবগুলি আছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে রূপভেদ। একটা রূপ থাকলে হবে না, রূপভেদ হতে হবে। এমন সৌন্দর্য দেখালাম যে একরকম সেটা, তাহলে হবে না। তার মধ্যে নাকটা যদি ছোচলো হয়, টিকলো হয়, তাহলে থুতনিটা টিকলো হলে চলবে না, থুতনিটা একটু গোল হতে হবে। ঠোঁটটা যদি একরকম সরস বা ভেজা ভেজা হয়, তাহলে কপালের উপরে অন্যরকম, যদি না কোনো অন্য মুড প্রকাশিত হয়। এই সমস্ত আলোচনা চিত্রসূত্রেতে আছে। কেননা ভাব যোজন যখন হবে তখন কি করে করতে হবে তার কথা রয়েছে। কিন্তু চিত্রসূত্রও বটে, আর অবনীন্দ্রনাথ বারবার মনে করিয়ে দিচ্ছেন, এই বই পড়ে যে তুমি শিখতে পারবে যে কি করে ছবি আঁকবো এবং সেই অনুযায়ী লিখবে, তা হবে না। তোমাকে এই নিয়মগুলো শিখে, সংক্ষেপে বললে নিয়ম শিখে ভাঙতে হবে। নিয়ম শিখবে, ভাঙবে, না শিখে ভাঙলে চলবে না। নিয়ম শিখবে আর ভাঙবে। অবনীন্দ্রনাথ ভেঙেছেন। পরের ছবিতে দীপান্বিতা, অন্ধকার দীপান্বিতার রাত্রে একটি মেয়ে কোন রং মশাল জ্বালছে, এরকম একটি ছবি আমাদের ভারতীয় জাদুঘরে রয়েছে। আমাদের সাক্ষাৎ গিয়ে দেখা উচিত। রূপভেদ। পরের ছবি। খালি অবনীন্দ্রনাথের ছবি দেখলে চলবে না। যেরকম রূপ অবনীন্দ্রনাথ কল্পনা করেছেন, মুঘল পেন্টিং এ আছে, রাজপুত মিনিয়েচার ছবিতে আছে, পাহাড়ি ছবিতে আছে। আমি সকলকেই বলছি, এই যে সরঙ্গ রূপভেদ, প্রমাণ। প্রমাণ মানে কি? প্রমাণ মানে প্রপোর্শন। যেরকম শরীরের অবয়ব তত অনুযায়ী মুখ, তত অনুযায়ী তার সব মাপ আছে। হ্যাঁ, মূর্তিকাররা সেই মাপ মানতেন। অনেক মূর্তিকার সেই মাপকে অনেক সময় লঙ্ঘনও করতেন। কিন্তু
শরীরের তুলনায় মুখটা হতে হবে, হাতটা হতে হবে। এই প্রমাণ, এটাকে বলে প্রপোর্শনের জ্ঞান। হ্যাঁ, ছোট বড় এই প্রমাণের অংশটার মধ্যে ছবির যে তত্ত্ব, তার মধ্যে একটাও আছে দূরত্ব দেখানোর জন্য ছোট বড় করা। হ্যাঁ, সে পাশ্চাত্যে তাই নিয়ে অনেক গবেষণাও হয়েছে, এবং কিন্তু এরাও চিত্রসূত্রেতে দূর দেখানোর জন্য। এবং আমাদের যে মিনিয়েচার পেন্টিং, যেটা অবনীন্দ্রনাথের একটা প্রধান প্রেরণার জায়গা, যেখান থেকে উনি প্রভাবিত হয়েছিলেন, শুধু অবনীন্দ্রনাথ প্রভাবিত হননি। বিখ্যাত হল্যান্ডের শিল্পী, যিনি অন্ধকার নিয়ে, এত ভালো শিল্পী আর নেই, অন্ধকারের শিল্পী, তার নাম রেমব্রান্ট। রেমব্রান্ট পরের পর অন্তত 50-60 খানা রাজপুত এবং মোগল পেন্টিং এর নকল করতেন বসে বসে। তার কাছে পৌঁছেছিল কোনোভাবে, আর তার উনি নকল করেছেন নবাবদের ছবি, ঘোড়ার ছবি ইত্যাদি। তো এইভাবে পাশ্চাত্য প্রাচ্য নানান রকম মিলনের ফলে, এরপরে আর সময় হবে না, সেই জন্য আমি এখনই অবনীন্দ্রনাথের লেখা থেকে একটা জায়গা পড়ছি। সেটা হলো, পশ্চিমের প্রভাবে আমাদের এই চিত্র দর্শন, আমাদের এই ছবি লেখার দর্শন কি পাল্টালো? কতটা পাল্টালো? নিশ্চয়ই পাল্টালো। অবনীন্দ্রনাথ নিজে হাভেলের কাছে আর্ট কলেজে শিখেছেন ভালো করে, এবং অপূর্ব পাশ্চাত্য মেথডে জল রঙের কাজ করতে পারতেন। কিন্তু তিনি লিখছেন, ইংরাজ যখন এদেশে এলো, সেই সময় প্রথম দেশের প্রবৃত্তি বিদেশ মুখে ঘুরে দাঁড়ালো। উনি জানতেন না সেই যে ঘুরে দাঁড়াবে, সেই ঘুরে দাঁড়ানো এখনো থাকবে, চিরকালই থাকবে। উনি ভেবেছিলেন যে এটা কিছুদিনের জন্য হচ্ছে। এখানে অবনীন্দ্রনাথের দূরদৃষ্টির অভাব ছিল। নতুনের মোহে পুরাতনকে পরিত্যাগ করল। ধর্ম, কর্ম, শিল্প, শিক্ষা, দীক্ষা সব দিক দিয়ে আপনার যা, নিজের যা, সেটা মুছে গেল আমাদের কাছে। বিদেশের যা কিছু তাই রইল সামনে খাড়া পাহাড়ার মতো। বিশেষত 3টি বিষয়ে, যেটা বাঙালি পুরুষ মানুষ, বাঙালি স্ত্রীলোক সকলের কাছেই গভীরভাবে ঢুকে গেছে। সেই 3টে হলো ভাষা, খাদ্য আর পোশাক। খাদ্যে যদি বা একটুখানি বাঙালিয়ানা আছে, আজকে বাঙালি খাবার খাবো এই বলে যারা উৎসাহ করে, তাদের অবশ্য বাঙালিয়ানা নেই বলেই করে। তো কিন্তু পোশাকে এবং ভাষায় তা হোক গে, এই যে একভাবে পূর্ব পশ্চিম মিলল, রবীন্দ্রনাথ, এমনকি গান্ধীজিও, অবনীন্দ্রনাথ নিজেও এর মধ্যে বহু উপকার দেখেছেন। আমিও মনে করি, আমার যেরকম আমি শিক্ষাগুরু এখানে পেয়েছি, এখনো একজন বেঁচে আছেন, প্রবাল কুমার সেন, আমার অধ্যাপক, যার কাছ থেকে সব শিখেছি, এখনো শিখি। বেদান্ত, মীমাংসা, বৌদ্ধ দর্শন, ন্যায়শাস্ত্র। তেমনি আমার গুরু স্যার পিটার স্ট্রসন, তাদের এবং মাইকেল ডামিট, তাদের কাছ থেকে প্রচুর শিখেছি। দেবে আর নিবে, মিলাবে মিলিবে। কিন্তু তাঁরা যে আমাদের কাছ থেকে খুব একটা গ্রহণ করেছেন তা করেননি। রেমব্রান্ট করেছিলেন, কিন্তু এইভাবে অবনীন্দ্রনাথ বলছেন পরিষ্কার ভাষায়। গতকাল এই কথাটা আমি স্পষ্ট করিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, জয়ন্তবাবু বলছিলেন আমাকে, কথাটা ঠিকই। এখানে অবনীন্দ্রনাথ বলছেন, এই যে একভাবে পূর্ব পশ্চিম মিলল, এ মিলন ঠিক মোগল বা তুর্কি যেভাবে মিলেছিল ভারতের সঙ্গে, সেরূপ মিলন হলো না। এটাই ভাগ্যের পরিহাস। এখন আমরা মনে করছি যে মোগল কোনোদিন মেলেনি। হ্যাঁ, এটা কিন্তু ইংরেজরাই আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে। তারা কোনো দেশ ভাগ করেছে নয়, আমাদের দেশের সমস্ত চিত্রটাকে ভাগ করে দিয়েছে। তাতে বলছে, এখনো রাজপুত তারা ঘোড়ায় চড়ে এসে কন্যাকে কেড়ে নিয়ে যায় বিবাহের রাতে। যেইভাবে খাত্র বিবাহ হলো, ঠিক এইরকম ভাবে বিদেশি সভ্যতা এবং সংস্কৃতি, মানে ইংরেজদের সভ্যতা, উনি এখানে মোগলদের বিদেশি বলছেন না, মোগলদের স্বদেশী বলছেন।
এটা হয়ে গেল রাক্ষস বিবাহ, জোর করে কেড়ে নিয়ে। পূব পশ্চিম যখন মিলল তখন বিজেতা ও বিজিত, দাসী ও প্রভু কেবল এই সম্পর্কটুকু নিয়ে মিলল। দুজনে পাশাপাশি রইল বটে, কিন্তু ইডেন গার্ডেন ও বিডেন গার্ডেন, বিডেন গার্ডেন বলতে কি মিন করছেন? বিডেন স্ট্রিট নাকি? বিডেন গার্ডেনটা করতে গেল, এরপর আরো চলবে এরকম। ইডেন গার্ডেন আর বিডেন গার্ডেন রইল আকাশ পাতাল তফাৎ। চৌরঙ্গি রইল নিজের রঙে, চিতপুর রইল চিৎপাত বাঁশের খাটিয়াতে। এভাবে দুই জাতির বাইরে বাইরে মিলনে শিল্পের উৎপত্তি হতেই পারে না। উনি আরেক জায়গায় কথায় বলেছেন, এভাবে আসল শিল্প হয় না, রবি বর্মা হয়। সেটা অবশ্য বাইরে ছেপে বলেন। মালা অদল বদল হয়েছিল মোগলের সঙ্গে, রাজপুতের সঙ্গে, পরদেশীর সঙ্গে স্বদেশীর গান্ধর্ব মতে বিবাহ হলো। উৎপত্তি হলো তা থেকে ভারত সঙ্গীত কলার নতুন ধারা। খেয়ালের কথা বলছেন, খেয়ালের কথা বলছেন। এটা হতে পারত না যদি না আমির খসরুর সঙ্গে আমাদের সঙ্গীত দামোদরের মিলন হতো। হ্যাঁ, আমরা এখন ধ্রুপদকে আবিষ্কার করি বের করবার জন্য, যে ধ্রুপদ হচ্ছে আসল সংস্কৃত গান। মোটেই নয়। আমার বন্ধু যিনি সঙ্গীতের শাস্ত্রকার ছিলেন, মুকুন্দ লাঠ, তিনি এই বিষয়ে দত্তিলম বইয়ে দেখিয়েছেন, দত্তিলমের ইংরেজি অনুবাদে, যে গান এখন শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীত হিসেবে, এমনকি রবীন্দ্রনাথ তো সেখানে আরো আন্দোলন করে গেছেন। তিনি কি আর দক্ষিণ ভারতের বেদ পাঠ জানতেন না? কিন্তু তিনি সংগচ্ছদ্যম বদদ্যম যে করেছেন সেটা বিলিতি সুরে, সম্পূর্ণ ওয়েস্টার্ন মিউজিকের সুরে উনি বেদ পাঠ করিয়েছেন। তার মধ্যে একটা কিছু অভিসন্ধি ছিল। আর যারা ধ্রুপদের একডালিয়া রোডে থাকতেন, আমিনউদ্দিন ঠাকুর, নাসির আমিনউদ্দিন ঠাকুর, তার বাড়িতে সরস্বতী পুজো হতো, নমাজ পড়া মুসলমান, তিনি এই কৃষ্ণের গান গাইতেন। কাম্বোজি রাগ সংস্কৃত বইয়েতে ছিল, কিন্তু মুসলমানরা উদ্ধার করেছিল, মুসলমানরা গাইত। মানুষ হুঁ, এটার কথা। ধ্রুপদ, কাম্বোজি রাগে একটাই ধ্রুপদ আছে, মানুষ হুঁ তো ওহি রসখান, লিখছেন রসখান বলে একজন। আমি রসখান, আমি বলছি যদি মানুষ হয়ে সামনের জন্মে জন্মায় তাহলে ব্রজের রাখাল হও, আর যদি পশু হয়ে জন্মায় যেন কৃষ্ণের হাতের গরু হয়ে জন্মায়। রসখান কট্টর মুসলমান, কৃষ্ণ ভক্ত, গানে গরু খাওয়ার কথা বলছেন না, গরু হয়ে জন্মাতে চাইছেন। এদের বিষয়ে উনি বলছেন, রাখি বাঁধা হলো হাতে হাতে, রাজায় প্রজায় এক সভ্যতার জন্ম হলো, কল্পনাতীত সুন্দরী কলার জন্ম হলো, সঙ্গীতে, নৃত্যে, কত্থক এবং শিল্পে, চিত্রশালায়। এই ঘটনা মোগল আমলে নয়, তারও পূর্বে কতবার ঘটেছে, কতবার কত দিক থেকে মিলন হয়েছে আর্যে অনার্যে, সমতলবাসীর সঙ্গে পর্বতবাসীর, সমুদ্রের এপারের রাজার সঙ্গে সমুদ্রের ওপারের রাজার। আমাদের ধর্মের ইতিহাস, কর্মের ইতিহাস, শিল্পের ইতিহাস এই সার্থক মিলনের চিহ্নে ভরা রয়েছে। কিন্তু ইংরেজের সঙ্গে ভারতের মিলন সার্থক হয়নি, আর সেই ব্যর্থ মিলনের যে ফল, সেই ফল আমরা এখন বহন করে বেড়াচ্ছি। ফেরা যাক ষড়ঙ্গের দিকে। রূপভেদ। রূপভেদ মানে হচ্ছে ভেদ, মানে ভিন্নতা, বিচিত্রতা। ভরতনাট্য শাস্ত্রে বলেছেন, নাহি এক রসজম নাট্যম ভবতি। একটা রস দিয়ে নাট্য বা কাব্য হয় না, রসের মিশ্রণ থাকতে হবে, বিপরীত রস মিশলে ভালো। ফলে আনন্দবর্ধন ধন্যালোক বইয়েতে, যেটাকে অন্তত বাঙালিরা সকলে জানেন, সুবোধ সেনগুপ্ত মশাই অনুবাদ করেছিলেন বাংলায়, অভিনব গুপ্তের টিকা লোচন সহ ধন্যালোক। যেই ধন্যালোকে আমরা প্রথম পাই লাবণ্যের কথা। লাবণ্যের কথা ধন্যালোকে প্রথম পাওয়া যায়। সে কথাতে আসবো একটু পরে।
সেই ধন্যালোকে আমরা পাই যে শৃঙ্গার রসের রোম্যান্টিক ইরোটিক সেন্টিমেন্ট, প্রেম, শারীরিক প্রেম, সেই শৃঙ্গার রসের সব থেকে সুন্দর এক্সপ্রেশন মহাভারতে আছে। আর সেই রসের মধ্যে দুটি রস মিশ্রিত হয়েছে যা আপনি কল্পনাই করতে পারবেন না শৃঙ্গারের সঙ্গে মিশ্রিত হতে পারে। একটি হচ্ছে বীভৎস রস। তার মানে এই নয় যে বিছানায় শুয়ে প্রেমিক প্রেমিকা পরস্পরের নাড়ি বুড়ি ভক্ষণ করছে, এরকম নয়। আরেকটি হচ্ছে শান্তরস, যে শান্তরসের দ্বারা সমাধি, বৈরাগ্য। আচ্ছা, শৃঙ্গারের সঙ্গে বৈরাগ্য তো বিপরীত, কিন্তু উদাহরণ যা দিয়েছেন, মোক্ষম উদাহরণ মহাভারতের স্ত্রী পর্ব থেকে। স্ত্রী পর্বে আছে একটি কবিতা, গান্ধারীর সঙ্গে সব মেয়েরা যাদের বর মারা গেছে, সৈন্যদের, যোদ্ধাদের, যারা সেনাপতি, তারা সব মরে পড়ে আছে, শকুনে খাচ্ছে, কর্ণের একখানা চোখ শকুনে খেয়ে নিয়েছে, কর্ণের মুন্ডুটা পড়ে আছে। এদের সব বউয়েরা এসে একটু 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 করে খুঁজে বেড়াচ্ছে নিজেদের স্বামীর প্রতি। একজন ভূরিশ্রবার বউ, সে ভূরিশ্রবার মুখ দেহটা পায়নি, খালি হাতটা পেয়েছে, কাটা হাত। আর সেই কাটা হাতটা নিয়ে সে বুকের মধ্যে চেপে ধরে ভূরিশ্রবার বউ বলছে, এই হাতটা অন্ধকারে কেউ দেখতে পেত না, আমার ঘাগরার দড়ি উন্মুক্ত করত, এই হাতটা আমার বুকের উপরে এসে খেলা করত, আজ কোথায় গেল, কে এরকম করলো? বলে সে অর্ধেক শ্লোকে একটা চরম শৃঙ্গার রসের কথা একটা কাটা রক্তাক্ত পচে যাওয়া হাত নিয়ে বলছে। অভিনব গুপ্ত বলছেন এইখানে শৃঙ্গার বিকশিত হয়েছে। কি হয়েছে? বিকশিত প্রীতি কুসুম হয়ে। কোথায়? শোকের মধ্যে দিয়ে অশ্রু জল পড়েছে, মৃত্যু হয়েছে, তার উপরে একটা হিংসা নৃশংসতার কাজ হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে শৃঙ্গার বেরিয়ে আসছে। এর নাম রূপভেদ। এর শ্রেষ্ঠ ব্যাখ্যা রবীন্দ্রনাথের গানে বৃন্দাবনী সারঙ্গ রাগ। রূপভেদ এবং বিচিত্রতার, মনে রাখবেন বিচিত্র শব্দের মধ্যে চিত্র শব্দটা আছে, বিশেষভাবে চিত্র। চিত্র মানে কি? আমরা বলি ছবি, চিত্র মানে তা নয়, চিত্র মানে অ্যামেজিং, অদ্ভুত, আশ্চর্য, তাকে চিত্র বলে। সন্ধ্যার মন্ত্রে আছে প্রত্যেক দিন ঋষিরা নতুন করে সূর্যোদয় দেখতো আর ভাবতো আমরা সেরকম সূর্যোদয়টা কোনো মতে নিরাপদে পার হয়ে যাওয়ার পর উঠি, সবসময় এরকম দেখতে পাই না। সূর্যোদয় যখন হয় তার আগে একটা উষা আসে, উষার পরে আবার একটু অন্ধকার হয়ে যায়, তারপর আবার সূর্যোদয় হয়। এই উষা নিয়ে ঋগ্বেদের সব থেকে বেশি সংখ্যক ঋগ্বেদের সূক্ত উষাকে নিয়ে। উষা মানে খালি সেলাই মেশিন নয়, ভোরবেলা একটা জিনিস হয় তার নাম উষা। তারপর উষার পর যখন সূর্যটা ওঠে তখন বিস্মিত হতে হয়, বাবা আবার উঠেছে। তখন কি মন্ত্র বলে? চিত্রম দেবানাম উদগাদনীকম চক্ষুর্মিত্রস্য বরুণস্য অগ্নে অপ্রাদ্যাবা পৃথিবী অন্তরিক্ষ সূর্য আত্মা জগতস্তস্থূষশ্চ। এই চিত্রম, চিত্রম দেখো কি আশ্চর্য, একটা আলো উঠছে উপরে। এই আলো সব গাছকে জাগাবে, পদ্মকে প্রস্ফুটিত করবে, এই আলোর থেকে আমাদের প্রাণ রস আসবে। এই রূপভেদের গান হলো বৃন্দাবনী সারঙ্গে জয় তব বিচিত্র আনন্দ। খালি আনন্দ হয় না, বিচিত্র হতে হবে। এই বিচিত্রতার কথা মনে রাখবেন যখন লাবণ্যের কথা বলবো। জয় তব বিচিত্র আনন্দ। হে জয় তোমারও করুণা। কে কবি?
দেবতারা কবি, আমার ইন্দ্রিয়রা হচ্ছে দেবতা, সেই ইন্দ্রিয়দের কবিত্ব এখানে আছে। আর কবি হচ্ছেন পরমপুরুষ, স্রষ্টা। কবির মনীষী পরিভূ স্বয়ম্ভূ ঈশোপনিষদে আছে। আত্মাকে, পরমাত্মাকে কবি বলা হচ্ছে। আর এই সকালবেলা উঠে যখন দেখছে, তখন একজন আরেকজনকে ডেকে ঋষিরা বলছে পশ্য দেবস্য কাব্যম, ঋগ্বেদে আছে, দেখো দেবতার কাব্য দেখো। আকাশে হচ্ছে ওই কাব্য, কবিতা হচ্ছে, রচনা। পশ্য দেব ন মামার ন জীর জাতি, কোনোদিন জীর্ণ হবে না, মুড়ো হবে না এই কাব্য। আর ন মামারও কোনোদিন মরেনি। হ্যাঁ, যখন এইটা হয়তো এই ব্রহ্মাণ্ডটা শেষ হয়ে যাবে, সূর্য নিভে যাবে, তখন কিছুক্ষণের জন্য সে ঘুমিয়ে থাকবে, আবার উঠবে। এই দেবতার কাব্য। জয় তব বিচিত্র আনন্দ। হে কবি, জয় তোমার করুণা। করুণাকে অনুবাদ করতে গিয়ে খুব মুশকিল হয় ইংরেজিতে। করুণা মানে কম্প্যাশন, পিটি, আবার করুণ রসও বটে। মুশকিল, একটুখানি কষ্ট না হলে অন্যের জন্য কষ্ট হয় কি করুণা বলে। করুণাটা ভালো জিনিস না খারাপ জিনিস, এটা ভাবার বিষয়। এসব নিয়ে একটু একটু তর্ক বিতর্ক করা, তাহলেই জিনিসটা দর্শন হয়। এর মধ্যেও একটা মজা আছে, ফিলসফি অফ আর্ট, ফিলসফি অফ ড্রয়িং, পেন্টিং, পিকচার। আমি করব ছবি লেখার দর্শন। কিন্তু মুশকিল হচ্ছে ফিলসফি শব্দের যে বাংলা করা হয়েছে, সবাই করেছে দর্শন, সেটার মানেই দেখা। তাহলে আমি ছবি লেখার দেখা করছি কি? কিরকম দেখা? এমনি দেখা নয়, ভেবে দেখা, ভেবে দেখা। অবনীন্দ্রনাথ বারবার প্রত্যেকটা লেকচারে আবার মূলে ফিরে যান। প্রত্যেক লেকচারের শুরুতে উনি এমন একটা কথা তোলেন যেটা শাস্ত্রীয় নয়, যেটা সকলের জানা কথা। এটা হচ্ছে ভালো ফিলসফারের লক্ষ্য। একদম নলেজ কাকে বলে? থিয়েটিটাস ডায়ালগে আমাদের সক্রেটিস জিজ্ঞেস করছেন, তো আরম্ভ করছেন এই বলে যে মুচি যে সে সেলাই জুতো সেলাই করতে জানে, এর মানে জানা, নোজ হাউ টু stitch a shoe or a sandals। তো এইটা একরকম জানা, সেলাই করতে জানা, রান্না করতে জানা। বলে ভাই, তুমি জ্ঞানের কথা বলবে, তুমি এখান থেকে শুরু করছো কেন? ওরকম অবনীন্দ্রনাথ ওরকম শুরু করেছেন যে আসল কথা হলো, যত শিল্পশাস্ত্র আছে, যত ছবি, গান, নাচ আছে, মনে ধরা নিয়ে কথা। এই কথাটা আর কেউ ধরেনি। কোনটা মনে ধরলো আর কোনটা মনে ধরলো না। কার মনে ধরলো? সকলের, রসিকের। একা আমার মনে ধরলে তা হবে না। আমার হয়তো ক্যালেন্ডারের ছবি কেবল মনে ধরে, হ্যাঁ, কিন্তু তাহলে কি হবে? মনে ধরতে হবে। আর মনে ধরা কথাটার মধ্যে এই বাংলাতে এরকম সমস্ত শব্দ আছে, সেই শব্দগুলোকে একটুখানি যদি ভেবে দেখা যায়, তাহলে ফিলসফি বেরোয়। যেরকম কিরকম হারিয়ে গেছে চাবিটা, সেলফ মোবাইল ফোনটা হারিয়ে গেছে, কেউ বাজাচ্ছে না, ফোনটা আবার মিউট করা আছে, কাজে তাকে যে কেউ বাজিয়ে বলে দেবে যে কোথায় আছে, তা বের করে। কি করে খুঁজছে? তন্ন তন্ন করে খুঁজছে। করতে গেল তন্ন তন্ন, ন্যায়শাস্ত্র থেকে। কেন না? ন্যায়শাস্ত্রের পদ্ধতি, বেদান্তের তাই, যে বলা হবে একটা কোনো ডেফিনিশন, তারপরে যেই সেটা বলা হলো, তারপর সেটা খণ্ডন করা হবে। তো যেটা বলা হলো তার নাম হচ্ছে তথ্য। কেউ একজন বলল, মানুষ কিসে হয়? যদি সে দুপে হয় আর তার গায়ে যদি পালক না থাকে, ফেদারলেস বাইপেড, এ হচ্ছে মানুষের লক্ষণ। না, তৎ ন, এটা নয়। তারপরে বলো মানুষ হচ্ছে রেশনাল অ্যানিমাল। তারপর বলো তৎ ন, মানুষ হচ্ছে সে যে মননের দ্বারা বাঁচে। আবার বলো তৎ ন। এই যে একটা একটা করে রিজেক্ট করা হচ্ছে, অল্টারনেটিভ যেগুলি বিকল্প বলা হচ্ছে সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে, এটাকে বলে তৎন। তৎন তৎন সন্ধি করলে হয় তন্ন। তন্ন তন্ন করে খোঁজা মানে, আচ্ছা এই জায়গাটা দেখেছি এখানে নেই, এই জায়গাটা দেখেছি এখানে নেই, এই হলো তন্ন তন্ন মানে। এইরকম প্রত্যেকটা মনে ধরা। মনে করো যেন বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। এই যে মনে করো, মনে মনে করিয়ে দেখো, করে দেখো, গুটিয়ে দেখো। একজন বড় আর্কিটেক্ট ছিলেন আমাদের এই গুরু ভ্রাতা, এখন দেহ রেখেছেন,
এই 7 অ্যাভিনিউ বড় বড় বাড়িগুলি সমস্ত তার বানানো। তার নাম ছিল গোপাল মিত্র। গোপাল মিত্র মাঝরাতে একদিন কতগুলি ছোট ছোট কাগজ নিয়ে আমার সামনে কি যেন করছেন। আমি কি করছেন? বলছেন ইমাজিন করছি এর পরের যে 40-50 তলা বাড়ি হবে, ওইখানে একটা 70 তলা বাড়ি হবে জনপথের সামনে, ইয়েতে দিল্লিতে, সেটা বাড়ি ডিজাইন করছেন। আমি যে কি করে ডিজাইন করছেন? বলছেন না, এই ছোট কাগজগুলো একটা হচ্ছে বারান্দা, একটা হচ্ছে বাথরুম, একটা হচ্ছে সামনের জায়গা, এটা হচ্ছে বড় ঘর, এগুলো সব ছোট ছোট কাগজ আছে। সেই কাগজগুলিকে নিয়ে একবার এদিকে করছেন, একবার ওদিকে করছেন, একবার ওদিকে করছেন সারা রাত। তো মনে মনে করছেন আর কি। নেই কিন্তু বাড়িটা এই যে ঘটনাটা ঘটছে রাত্রিবেলায়, এটা অন্তত 10 বছর পরে বাড়িটা হবে। তাহলে এখন যে উনি টের পাচ্ছেন, ওইটা করেই উনি দেখতে পাচ্ছেন বাড়িটা কোথায় আছে, কতটা বারান্দার জায়গা হবে, তার থেকে কোনখানে জানলা হবে, সেই জানলাগুলি কত বড় হবে, সেগুলি সমস্ত দেখছেন। সে ছাজা কত বড় হবে, তার উপরে কত বড় অনিং থাকবে, সমস্ত দেখছেন। নেই তবু দেখছেন। কি করে দেখছেন? অবনীন্দ্রনাথ ব্যাখ্যা দিয়েছেন, বলছেন কল্পনার দ্বারা। কল্পনা কাকে বলে? অবনীন্দ্রনাথ বলছেন কল্পনা হলো অবিদ্যমানের দীর্ঘশ্বাস, যা নেই তা আমার ঘাড়ের উপর যেন শ্বাস ফেলছে মনে হচ্ছে। এই খোঁজ যে করে সে হলো শিল্পী, সেও কলাকার। তার এমনি হরিণে মন ভরে না। সে জানে অনেক সীতাহরণ ঠরণ হয়ে যেতে পারে এর ফলে, কিন্তু তবু তার সোনার হরিণ চাই। কেন না গানের শেষে সে বলছে আমার যা ছিল, বাড়ি ঘর দোর বউ বাচ্চা সব চলে গেল, কিসের জন্য? যা নেই তার খোঁজে। যা ছিল তার সকল গেল, যা নেই তার খোঁজে। যা নেই মানে অবিদ্যমান। আমার যা ছিল তার সকল গেল, যা নেই তার খোঁজে। নাকি শোকে, নাকি যা নেই তার শোকে। হ্যাঁ, আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই। কি আছে? যা নেই তার খোঁজে না শোকে। আমার সোনার হরিণ চাই গানের মধ্যে আছে, শোকে, যা নেই তার শোকে। ঠিক, যা নেই তার শোকে। তাহলে এই বিচিত্রতা, কি কি বিচিত্রতা? জয় তব ভীষণ, প্রথম আরম্ভ হচ্ছে ভীষণ দিয়ে, রুদ্ররস। জয় তব ভীষণ, ভীষণের ফলে কি হয়? আমার সব নোংরা পাপ মুক্ত হয়ে যায়। কলুষণ আসনে রুদ্রতা, এই রুদ্র শঙ্কর। আর তার পাশে লাবণ্যময়ী পার্বতী। এদের দুজনের যুগ্ম ছবি দিয়ে আমি আজকের বক্তৃতা শেষ করব। জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা। সব বিপরীত। জয় শোক, জয় সান্ত্বনা, জয় মৃত্যু, জয় অমৃত। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, আলো, আলোর ছটা। এক আকাশে 1000টা সূর্য আসলে যেরকম আলো হয় সেরকম আলো। দিবি সূর্য সহস্রস্য ভাবে যুগপদ উত্থিতা। তারপরে জয় তিমির নিবিড় নিশীথিনী, ভয়দায়িনী, অমাবস্যার রাত। তারপরে জীবনের সব থেকে বড় শিল্পের, ছবির, নাটকের এবং কষ্টের উৎস। সব উপন্যাস, সব কবিতা, সব গান এর থেকেই আসছে। প্রেম মধুমায়া মিলনত, অসহ বিচ্ছেদ বেদনা। রূপভেদ হচ্ছে। কি করে ছবিতে দেখানো হবে? প্রেম মধুময় মিলনত, অসহ বিচ্ছেদ বেদনা। এই বিচিত্র আনন্দ নিয়ে রূপভেদ প্রমাণের কথা আগে বলেছি। এবার ভাব লাবণ্য যোজনম। এবার মূল বিষয় লাবণ্য। তার আগে বলি, অনেকে মনে করেন যে এস্থেটিক্স বা কলা শাস্ত্র বা কলা দর্শন, ছবি লেখার দর্শনের মূল কাজ হওয়া উচিত সুন্দর কি তা বোঝা। একদিক থেকে অবনীন্দ্রনাথ এই নিয়ে 3টে অধ্যায়, 3টে বক্তৃতা দিয়েছেন। সুন্দরের সন্ধান, সুন্দর অসুন্দর এবং সুন্দর। সুন্দরের সন্ধান, তার মধ্যে
একেবারে দার্শনিকের মতো উনি 7টা লক্ষণ সুখের, সুন্দরের দিয়েছেন। সুন্দরকে যিনি সুখ দেন, যে জিনিসটা দেখে আমাদের সুখ হয়, সুখদ। হ্যাঁ, এই ছবিটা ব্রাইডস টয়লেট, অমৃতা শেরগিলের আঁকা। সেটা দেখে আমাদের একটা সুখ হচ্ছে। এর মধ্যে অনেক জটিলতাও আছে। হ্যাঁ, এবং এটা যে পূর্ব পশ্চিমের মিলনে, অমৃতা শেরগিল প্যারিসে ফরাসিদের কাছে অয়েল পেন্টিং শিখেছেন, যদিও তিনি সিমলার কাছে একটি জায়গায় থাকতেন শেষ পর্যন্ত। কিন্তু খালি যে এদের মধ্যে লাবণ্য যোজনা আছে তা নয়। পরের ছবি, এর পরের ছবিতে আমরা দেখব ব্রাহ্মণ বয়েস। এদের যে হাত নাড়াচ্ছে তার দ্বারা অগ্ন আয়া বেতায়ে কৃণানো হাবিয়া দাতায়ে নিহোতা সৎসিবারেশ, এইসব হাত নাড়ানো দেখানো হচ্ছে। এই শুনতে পাবেন গান, দক্ষিণ ভারতে যে বেদ গান হয় সেরকম বোঝা যাচ্ছে, তার মধ্যে লাবণ্য আছে। এখন সুখদ বলে সুন্দর, নানান কারণে আমাদের সুখ হয় দেখে, স্মৃতি থেকে সুখ হয়। হ্যাঁ, সুদীপ্ত কবিরাজ আমারই সম্পাদিত ব্লুমসবেরি রিসার্চ হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান এস্থেটিক্স অ্যান্ড ফিলসফি অফ আর্টের মধ্যে এই সুখের সঙ্গে স্মৃতির কি সম্বন্ধ, মনে পড়ে যেন সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা মনে পড়া। হ্যাঁ, সে মনে পড়ার সঙ্গে মনে ধরার সম্পর্ক আছে। মনে ধরে না যদি না মনে পড়ে। এই মনে পড়া, এইটা নিয়ে অপূর্ব লেখা সুদীপ্ত কবিরাজ লিখেছেন। সে লেখাটার নাম পারফিউম অফ দ্য পাস্ট। এস্থেটিক্স এর বই, ভারতীয় এস্থেটিক্স, পাস্টের পারফিউম থাকে তার মধ্যে একটুখানি। যাই হোক, এটা লক্ষণ কেউ করেছেন। দ্বিতীয়, সুখদ বলে সুন্দর প্রথম লক্ষণ। দ্বিতীয়, কাজের বলে সুন্দর। আমেরিকান প্র্যাগম্যাটিস্টরা বলেন এটা আমার খুব কাজে লাগে, সবসময় কাজে লাগে। এটাকে অবশ্য অবনীন্দ্রনাথ পছন্দ করেন না। কাজের বলে সুন্দর। উদ্দেশ্য, তৃতীয়, উদ্দেশ্য এবং উপায় দুইয়ের সঙ্গতি জ্ঞান বলে সুন্দর। একটা জিনিসের মধ্যে বেশ একটা সামঞ্জস্য আছে, উদ্দেশ্য আর উপায়। 4, অপরিমিত বলে সুন্দর। এই 7টা ভিউ নিয়ে 7টা অধ্যায়ের একটা ডেফিনেশন অফ বিউটি লেখা যায়। অবনীন্দ্রনাথ হালকা চালে বলে গেছেন। অপরিমিত বলে সুন্দর, অসীম, সীমা দেওয়া যায় না। শেষ হয়ে মনে হয় হইল না শেষ। ছোট গল্পের লক্ষণ আমরা যেটা ক্লাস 10 পড়বার সময়। অপরিমিত বলে সুন্দর। তারপরে বলা হচ্ছে সুন্দর শৃঙ্খলা আছে বলে সুবিনয় রায়ের গান, যেটি আমরা শুনেছি। সুশৃঙ্খল বলে সুন্দর। শুনেই যে একেবারে ভাবাবেগে উতলে উঠছে তা নয়, কিন্তু সুশৃঙ্খল, সে শৃঙ্খলার একটা সৌন্দর্য আছে। তারপরে আছে অনেক ছড়ানো জিনিসকে একত্রে এনেছে, সুসংহত বলে সুন্দর। 7ম লক্ষণটা আমার ধারণা, 7th ডেফিনিশন, সেটা অবনীন্দ্রনাথের নিজের লক্ষণ। তার সঙ্গে এই বিচিত্র আনন্দের সম্পর্ক আছে। সেটা কি? বিচিত্র অবিচিত্র সম বিষম দুই নিয়ে ইনি সুন্দর। এই হলো সুন্দরের 7 লক্ষণ। এখন এবারে সব শেষ করে আমি লাবণ্যের কথাতে আসছি। এই লাবণ্য বিষয়ে উনি উজ্জ্বল নীলমণি রূপ গোস্বামীর, যার উপমা দিয়ে আমি শুরু করলাম, পর্ববর্তুল সর্বরীপতি গর্ভরীতি হরাননম, মানে না বুঝলেও রূপ গোস্বামীর কবিতা শুনতে ভালো লাগে। আমি এরপরে যেহেতু নৃত্যশিল্পের কথা উঠবে, একটা নাচ দেখাবো কালীয় দমনের, কৃষ্ণের কালীয় দমনের বিষয়ে একটি, যাকে দক্ষিণ ভারতে ভরতনাট্যম, দক্ষিণ ভারতে যাকে তিল্লানা বলে, উত্তর ভারতে তাকে তারানা বলে। সেই তিল্লানাতে কালীয় দমন দেখানো হয়েছে।
সেই কালীয় দমন বিষয়ে একখানা বড় সমাস পদে রূপ গোস্বামী লিখছেন কৃষ্ণের কথা। ধ্বস্ত দুষ্ট শঙ্খ চূড়, বল্লভী, বল্লভী মানে গোপী, বল্লভী কুলোপগূঢ় ভক্ত মানসাদি রূঢ় নীলকণ্ঠ পিচ্ছ চূড়, নীলকণ্ঠ মানে ময়ূর, ময়ূরের পুচ্ছ চূড়, চূড়াতে। ধ্বস্ত দুষ্ট শঙ্খ চূড় বল্লভী কুলোপগূঢ় ভক্ত মানসাদি রূঢ় নীলকণ্ঠ পুচ্ছ চূড়। কণ্ঠ লম্বী মঞ্জু গুঞ্জা ফলের মালা, লাল লাল ছোট ছোট ফল হয়, লাল পোকার মতন দেখতে, ছোট ছোট চকচকে, তাই দিয়ে মালা করেছেন। কণ্ঠলম্বী মঞ্জু কুঞ্জ কর্ণবর্তী ফুল্ল কুন্দ পাহি দেব মান মুকুন্দ। যজ্ঞ ভঙ্গ করেছেন ইন্দ্রের যজ্ঞ, যজ্ঞ ভঙ্গ রুষ্ট শক্র, শক্র মানে ইন্দ্র, যজ্ঞ ভঙ্গ রুষ্ট শক্র নুন্ন ঘোর মেঘ চক্র, বৃষ্টি দিয়ে গোকুলকে বৃন্দাবনকে ভাসিয়ে দিচ্ছেন। তাই দেখে কৃষ্ণ হাসতে হাসতে গোবর্ধন পর্বতটাকে ছাতার মতন করে তুললেন, নাম হয়ে গেল গিরিধারী, একেবারে চলে এলো রাজস্থানে মীরার কাছে। যজ্ঞভঙ্গ রুষ্ট শক্র নুন্ন ঘোর মেঘ চক্র বৃষ্টিপুর খিন্ন গোপ বিক্ষণোপজাত কোপ ক্ষিপ্র সভ্য হস্তপদ্ম, সভ্য মানে বাঁধ, বাঁধ দিয়ে ধনুক চালাতেন বলে অর্জুনকে বলে সব্যসাচী। তো ক্ষিপ্র সভ্য হস্তপদ্ম ধারিতোচ্চ শৈল সদ্ম গুপ্ত গোষ্ঠ রক্ষ রক্ষ মাম তথাত্ম পঙ্কজাক্ষ। এই রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিতে লাবণ্যের ডেফিনিশন দিয়েছেন। লাবণ্য কথাটা পেলেন কোথায়? পেলেন আনন্দবর্ধনের কাছ থেকে। ধন্যালোক। আনন্দবর্ধন বলেছেন যে যা শুনতে পাচ্ছি একটা কবিতায় বা একটা ছবিতে চোখের সামনে যা দেখতে পাচ্ছি, বিশ্বত কবিতায় প্রতীয়মানম, যা প্রতীয়মান হচ্ছে সামনে দেখতে পাচ্ছি, পুনর অন্য দেব, সেটা ছাড়া অন্য একটা কিছু। কিষ্কিন্ধাকাণ্ডে রাম খুঁজতে খুঁজতে গেছেন, কোথায় সীতাকে নিয়ে গেছে। সুগ্রীব আর তার বন্ধুরা বলছে একজন কেউ মহিলা যাচ্ছিল উপরে, জটায়ুর সঙ্গে লড়াই হচ্ছিল, তখন সে কতগুলি অলংকার ফেলে দিয়ে গেছে, দেখবেন আপনি, হতে পারে। তো রামকে এনে দিয়েছে। অর্ধেকেরও অর্ধেক শ্লোক আছে বাল্মীকিতে। রাম দেখে লক্ষণ করেছে আমি ভালো করে দেখতে পাচ্ছি না, তুমি দেখো তো, এই যে ভালো করে দেখতে পাচ্ছি না, ব্যাস পুরো অন্য দেহ, একটা অন্য মানে বেরোলো। রামের চোখটা বাষ্পাকুল হয়ে আসছে, সে দেখতে পাচ্ছে না। তারপরে লক্ষণ বলেছিল বিখ্যাত কথা যে আমি কেউর কুণ্ডল চিনি না, নূপুর চিনি, কারণ আমি নূপুর ওনার সীতাকে প্রণাম করতাম। সেখানে প্রতীয়মানম পুনরন্য দেব, বস্তু অস্তি, কিছু একটা বস্তু আছে যেটা ভালো কাব্যের সৃষ্টি করে, ভালো কাব্যের সৃষ্টি করে। বসন্ত এসেছে এই কথা বললেন না কালিদাস কুমার সম্ভবে। কুমার সম্ভবের উদাহরণ অবনীন্দ্রনাথ সারাক্ষণ নিচ্ছেন বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলীতে। কুমার বসন্ত এসেছে বললেন না, বলে হঠাৎ কোনো কারণ নেই, কিছু নেই, একটা হরিণ কৃষ্ণ সার মৃগ তার বিরাট সিং দিয়ে হরিণীর এই কানের উপরটা চুলকে দিচ্ছে, আর তাতে হরিণীর চোখটা বুঝে বুঝে আসছে। ব্যাস বুঝে নেওয়া বসন্ত এসে গেছে। এখনকার গানে বলতে হয় পরিষ্কার করেনি, হ্যাঁ, বসন্ত এসে গেছে, অন্য কিছু থাকে না। বস্তু অস্তি বাণীষু মহাকবি নাম, মহাকবিদের বাণীর মধ্যে একটা অন্য বস্তু থাকে। সেটা কিরকম? যত্তৎ বিভক্তাবয়বাপিত অতিরিক্তম, যে ভাগ করা হাত কোনটার জন্য লাবণ্য হয়েছে, আচ্ছা মুখটার জন্য লাবণ্য হয়েছে, বুকটার জন্য লাবণ্য হয়েছে, না কোমরটার জন্য হয়েছে, না পেছনটার জন্য হয়েছে, না হাতটার জন্য হয়েছে, না আঙুলগুলোর জন্য হয়েছে। বিভক্ত যে অবয়ব আছে, বিভক্তাবয়ব অতিরিক্তম, তার থেকে অতিরিক্ত একটা কিছু আছে। বিভাতি লাবণ্যম ইবা অঙ্গনাসু, যেরকম মেয়েদের মধ্যে একটা লাবণ্য দেখা যায়, যে লাবণ্যটাকে কিছুতেই ফ্যাক্টরাইজ করা যায় না যে এটার থেকে হয়েছে। তুমি যে বলবে ওর মতন কোমর চর্চা করো তাহলে তোমার লাবণ্য আসবে, তা হবে না। হ্যাঁ, সে যত ভালো পয়সা দিয়ে ফ্ল্যাব ল্যাবে যাওয়া হোক না কেন, হবে না। লাভ
লাবণ্য বিবাঙ্গনা। সেই লাবণ্য কি? উজ্জ্বল নীলমণিকার তার ব্যাখ্যা দিচ্ছেন মুক্তা ফলেষু। পরের স্লাইড। আচ্ছা, আমি এখানে এর আগেরটা একবার দেখান। হ্যাঁ, এদের যে গলা, যে আপনারা অমৃতা শেরগিলের অন্য ছবি দেখবেন, আমার ধারণা উনি মদিগলিয়ানির গলার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। মদিগলিয়ানির গলা, এরপরে মদিগলিয়ানির গলা দেখা। হ্যাঁ, আচ্ছা, অন্যান্য দিকে কিন্তু তার মধ্যে একটা ভারতীয় লাবণ্য অন্যভাবে এনেছেন। তারপরের ছবি কৃষ্ণলীলা, রস এবং রাসের রস, এ সমস্ত অবনীন্দ্রনাথ করেছেন। তারপরেরটা দেখি, এটা পাশ্চাত্য ছবি থেকে নেওয়া। ভার্মিয়ার বলে একজন বড় শিল্পী, যার বিখ্যাত ছবি হয়েছে, ছবি হলো দ্য গার্ল উইথ এ পার্ল ইয়ারিং। তাই নিয়ে হলিউডে একটা সিনেমা হয়েছে। যাই হোক, এই ছবিতে অনেক দুজন শিল্পীর, আপনারা মুক্তোর ডিপিকশন ভালো করে দেখবেন, মনীষী বাবু নিশ্চয়ই ভালো করে জানেন। রেমব্রান্টের, কিন্তু রেমব্রান্টের মধ্যে এই যে মুক্তোর মধ্যে হীরের যে চমক আর মুক্তোর চমক আলাদা। মুক্তোর একটা ধোঁয়াটে চমক। সেখানে বলছেন মুক্তা ফলেষু, উজ্জ্বল নীলমণিকার রূপ গোস্বামী, ছায়া তরলত্বম। যে দিক থেকে দেখবে ওর মধ্যে, আলোর মধ্যে দেখুন, ভালো করে লক্ষ্য করে, আলোর মধ্যে একটা ছায়া আছে, আর সেই ছায়াটা যেমন দেখছি আমরা তেমন ঘুরে ঘুরে যাচ্ছে। এইটাকে লাবণ্য বলছে। প্রতিভাতি যদঙ্গেষু তল্লাবণ্য মিহোচ্যতে, এটাকে বলে লাবণ্য। এবং চিত্রের মধ্যে সেই লাবণ্য সঞ্চার করতে হয়। সেই লাবণ্য যে কেবল সুন্দরী মহিলা চিত্র করে হয় তা নয়, সব রকমের হয়। পরের ছবি দেখি। এখানে স্নেহ, মাতৃস্নেহের দ্বারা লাবণ্য হচ্ছে, কিন্তু তবু এর মধ্যে বিচিত্রতা আছে। বিচিত্রতা কিরকম? পাশে আছেন ভার্জিন মেরি, হচ্ছেন ডান দিকের ফিগার ভার্জিন মেরি, বাঁ দিকের ফিগার হচ্ছেন সেন্ট অ্যান, তিনি ভার্জিন মেরির মা। এরা সকলেই কুমারীর মতন, তাদের বয়স হয় না। কৃষ্ণের যেমন বয়স বাড়ে না, সেরকম ক্রিশ্চিয়ান থিওলজিতে এরা সব ভার্জিন, সকলে, মানে সেন্ট অ্যান ভার্জিন নট, কিন্তু মেরি তো ভার্জিন। এখানে এটা কিন্তু একটা খসড়া, এই খসড়াটা বিশাল বড়, আমার সমান। একখানা ঘরে ন্যাশনাল গ্যালারি অফ আর্ট ট্রাফালগার স্কোয়ারের ঠিক সামনে লন্ডনে আছে। আমি যতদিন ইংল্যান্ডে ছিলাম, 2-3 বার, ততবার যে কেউ আসতো, তারা চাক না চাক জোর করে ধরে হৃদয় সংবাদ করানোর জন্য তাদেরকে নিয়ে যেতাম। তারা সকলে অন্য জিনিস দেখতে চাইতো, হ্যাঁ, কিন্তু তবু আমি সকলকে নিয়ে যেতাম ওইখানে এইটা দেখানোর জন্য। এটা পরে আমি আমাদের বেহালার বাড়িতেও এর একটা ছবি এনে রেখেছিলাম। কিন্তু এখানে একটা বিচিত্র ব্যাপার হচ্ছে, ইনি কিছুতেই নিজের শিশুকে শিশু ছাড়া কিছু ভাবতে চান না। কিন্তু সেন্ট অ্যান বলছেন, ও উপর থেকে এসছে, ভগবানের ছেলে, তোমার ছেলে নয়, হ্যাঁ, উপর থেকে এসছে। তাতে মেরির মুখের ভাবটা হচ্ছে, ওসব আমি জানি না, এসব নজর লেগে যাবে, এইরকম একটা স্নেহ তাকে দেখাচ্ছেন। এদিকে শিশু যিশু, সে এখন থেকেই ধর্মপ্রচার আরম্ভ করছে। ছোট্ট বাচ্চা বয়সে সেন্ট জনকে 1-2 করে ঈশ্বর আর জীব, এই 2 তত্ত্ব বুঝতে হবে তোমাকে, বোঝাচ্ছে সে 2 হাত দিয়ে। হ্যাঁ, মানে খুবই, যাকে বলে মানে শিশু প্রতিভা আর কি, মানে অতি অল্প বয়স থেকেই তার ধর্মোপদেশের যাই হোক, এসব তো আমি মজা করছি, কিন্তু এই ছবিটার গভীরতা অসীম। এটা সুন্দর কেন না, অসীম বলে তার সীমা দেওয়া যায় না। এর কত মানে হতে পারে, এ নিয়ে বহু 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 আলোচনা, রেনেসাঁস থেকে শুরু হয়েছে এই আলোচনা এখনো পর্যন্ত। আমি স্টোনি ব্রুকে, একজন ইটালিয়ান শিল্প তত্ত্বজ্ঞ, ফিলসফার অফ আর্ট, সেই মহিলার কাছে এই ছবিটা 2 ঘন্টা ব্যাখ্যা শুনেছি, খালি এই ছবিটার। এরপরের ছবি, এখানে অবনীন্দ্রনাথ বলছেন ওনার লাবণ্য লেখাতে যে
রসশাস্ত্রকার বলেছেন, মুক্তাকলাপের অন্তর হইতে যে ছটা বহির্গত হয় তাহাকে লাবণ্য বলি। কিন্তু তারপরে বলছেন, লাবণ্যের ঠিক প্রতিশব্দ ইংরেজি ভাষায় নেই। অবনীন্দ্রনাথ বলছেন, গ্রেস বললে সবটা বোঝায় না, বিউটি তাও বলা হলো না, লাবণ্য স্বাদ পৌঁছে দেয়। এইবার চলে গেছেন একটা অন্য জায়গা। লাবণ্য কথাটা আসছে লবণ কথা থেকে, নুন। রান্নার সঙ্গে রসের উদাহরণ যোগ সারাক্ষণ দেওয়া হচ্ছে, খালি আমরা যে পেটুক ভারতীয় তার জন্য নয়, ইংরেজিতেও যার রসবোধ আছে তাকে কি বলে, তার গুড টেস্ট আছে। টেস্ট শব্দটা যেমন স্বাদে ব্যবহার হয় সেরকম শিল্পবোধে ব্যবহার হয়, একই কথা। এবং আরো কথা হলো যে যেরকম একজন মহিলার শরীরে লাবণ্য, তার চেহারায় লাবণ্য, চিত্রের মধ্যে লাবণ্য, তেমনি চিত্র দেখে যে অবাক লাগে তখন যে অনুভূতি হয় তাকে টেকনিক্যাল টার্ম, পারিভাষিক শব্দ হিসেবে অভিনবগুপ্ত বলেছেন চমৎকার, চমৎকারিত্ব। এই চমৎকার কথাটা অভিনবগুপ্ত বলছেন আসছে একটা ভালো খাবার খেয়ে এই আওয়াজটা থেকে, এই আওয়াজ থেকে আসছে। কিন্তু সেটা কখন হয়, যখন রসের মিশ্রণ হয়। একটা একেবারে প্রচন্ড চিনি ভরা একখানা কদমা, তাতে চমৎকার হয় না। আবার একটা প্রচন্ড নোনতা, প্রচন্ড ঝাল, তাতেও হয় না। কিন্তু টক ঝাল মিষ্টি মেশানো এমন একটা কিছু হয় যেটা খেয়ে তখন মানুষ চমৎকার বোধ করে। এখন সেই চমৎকার এরকম বিচিত্র আনন্দতে এই চমৎকার হয়। আস্তে আস্তে এই সমস্ত লক্ষণগুলো একত্র হচ্ছে। তারপরে বলছেন, আমি বিচিত্রতার কথা বলার সময় বলেছিলাম, মনে রাখবেন, লাবণ্য চমৎকার সামঞ্জস্য দেয় ভাবে, ভঙ্গিতে, মানে, পরিমাণে, রূপের বিভিন্ন অংশে। সেজন্য তাকে বলা চলে ইউনিটি। ইউনিটি কিন্তু ডাইভার্সিটি, প্লুরালিটি না থাকলে হয় না। অনেক জিনিস যারা মেলে না তাদেরকে যখন অমিয় চক্রবর্তীর মতন মেলাবেন, ঝোড়ো হাওয়া আর ওই ভাঙা দরজাটা একসঙ্গে যখন মিলবে, সেই রকম যা মেলে না। হ্যাঁ, আমার ঠাকুমা নোয়াখালীর ছিলেন, অপূর্ব সুন্দর আলপনা দিতেন, কিন্তু খুব কর্কশ ভাষী ছিলেন। তো তিনি কখনো আমার আঁকা বা মূর্তি গড়ার প্রশংসা করতেন না। আমি হয়তো একটা মা সরস্বতীর মূর্তি করলাম আর তার মধ্যে একটু বুদ্ধের মতন মুখখানা করলাম, তো উনি মুখটা বেঁকিয়ে বলতেন, এটা কি করছস, এটা বুদ্ধের মুখ মা সরস্বতীর মধ্যে দিলি। কিন্তু আমি বুঝতাম প্রশংসা করছেন, কেননা বলতেন এই তো করে ছেলেটা, আখাটিয়া খাটাইয়া দিলাম সরস্বতীর বরে, যেটা খাটে না যেখানে সেখানে করে দিলাম। এই হলো বিচিত্র আনন্দ। একটা মেলাচ্ছেন, যে জিনিসটা মেলে না সেটাকেও মিলিয়ে দিচ্ছেন। এইভাবে কোয়ালিটি এবং ব্যালেন্স অবনীন্দ্রনাথ লিখছেন, তাও এসে পড়ে লাবণ্যের কোঠায়। টেস্ট সম্বন্ধে বিখ্যাত ফরাসি শিল্পী রদা, যিনি স্কাল্পচার ছিলেন, শ্বেত পাথরের মূর্তি করতেন, যার বিখ্যাত মূর্তি দ্য থিঙ্কার আমরা সবাই দেখি। ইট ইজ দ্য হিউম্যান সোলস স্মাইল অন দ্য হাউস অ্যান্ড ইটস বিলঙ্গিংস। তার একটা যেন হাসি, লাবণ্য, যেটা দেখে আমরা একটা স্মিত হাসি হাসি। লাবণ্য যোজন ছাড়া এ আর কি বোঝাচ্ছে? অন্তরের লাবণ্য ছটা বাহিরকে লাবণ্য দিচ্ছে। যাহা যাহা হেরিয়ে মধুরিম হাস, তাহা তাহা কুমুদ পরকাশ। কোয়ালিটি বা গুণ তার বেলার ইউরোপীয় পণ্ডিতরা লাবণ্যের ইঙ্গিত করলেন। উই সে এ লাইন, a tone, a color, an action has quality when that artist has succeeded in endowing it with such beauty within itself that brings unity to these different color patches. Next ছবি। লাবণ্য একটা গ্রোটেস্ক, একটা অদ্ভুত সিন থেকেও আসতে পারে। একদম নিজের মেথড,
এটা রাজপুত মেথডও নয়, ইংরেজ মেথডও নয়, এটা অবনীন্দ্রনাথের নিজস্ব বের করা মেথড। তাইতে পুতনাবধ করছেন, পুতনাবধ করছেন। কৃষ্ণ বাচ্চা কিছু জানেনও না, এমন তার স্তন আকর্ষণ করেছেন, সে বেচারি মরেই গেছে, বিষাক্ত স্তন ছিল। সেখানে দেখতে পাবেন ছবিতে দেখা যাচ্ছে একটি স্তনবৃন্ত নীল, তার মানে সেটা বিষের স্তন। কৃষ্ণ আরামসে তার বুকে ঘুমোচ্ছেন, আর পুতনা উল্টে পড়ে আছে। সেই ছবির মধ্যে আমি মনে করি কিভাবে অদ্ভুতভাবে লাবণ্য এসছে, সে বিচারের যোগ্য। সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ছবি লেখার দর্শন। দেখি তারপর এইবার একটা শক্ত জায়গা লাহোর মিউজিয়ামে আছে, বিভৎস রস হতে পারে, সুন্দর কিছুতেই বলা যাবে না, কিন্তু যেভাবে হয়েছে এটাকে আমরা যে সুন্দর বলি। এর মধ্যে বুদ্ধ যখন অতি কঠোর তপশ্চর্যা করছেন, মধ্যম মার্গে আসেননি, সুজাতার পায়েস এখনো খাননি, বুদ্ধ অতিরিক্ত তপস্যা করছেন। সেই তপস্যা করতে চোখগুলো কোটর আগত হয়ে গিয়েছে, কপালের উপর শিরা ধমনীগুলো জেগে আছে। হ্যাঁ, আমার খুব একটা বেশি শখ লাগে না, তার কারণ এইরকম হাড় ঝিরঝিরে চেহারা আমার গুরুদেবের ছিল, যদিও চোখ এরকম ছিল না, চোখ খুব সাদা সুন্দর চোখ ছিল। কিন্তু বুদ্ধের এই মূর্তির মধ্যে আমি যখন ইটালিতে দেখিয়েছি, রোমে, ফ্লোরেন্সে এইসব বিভৎস রসের কথা বলতে গিয়ে তারা বলেছে এই জিনিসটা ভারতের বাইরে কেউ অ্যাপ্রিসিয়েট করে না। একেবারে বাজে কথা, একেবারে বাজে কথা। প্রচুর মিডিয়েভাল পেন্টিং এর মধ্যে জিজাসের মূর্তির মধ্যে এরকম কঠোরতার ছবি আছে, কিন্তু তার মধ্যে কোথাও একটা মাধুর্য এসেছে, কোনোভাবে লাবণ্য এসছে। আর পরের ছবি, এইবার অন্য একটা রসে যাচ্ছেন। এখানে একটা স্কেচ গণেশের সঙ্গে। একটা সময় অবনীন্দ্রনাথ গণেশ আর পার্বতীর মা ছেলের সম্পর্ক নিয়ে খুব ভাবতেন। আসল কথা, এই ছোট বাচ্চা হাতির যে একটা খেলা এবং হাতির মুখের মধ্যে যে একটা, এটা অনেক জায়গায় ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে গণেশ আছে, দেখবেন নর্তমান গণেশ, সে দেখবার মতন তাকে যার বিষয়ে আমি এই অজয়দের শ্রুতিনন্দনকে গান লিখে দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে আছে এরকম নৃত্যমান আমার গর্ভবর্তুল একটা ছোট বেঁটে খাটো, তার মধ্যে একটা সুন্দর একটা নাদুস ভুঁড়ি, সেটা নাচিয়ে করছেন। তো এই গণেশের সঙ্গে পার্বতী যেন একটা ছবিতে এঁকেছেন, কল্পনা করেছেন। অবিদ্যমানের দীর্ঘশ্বাস আসছে যে পার্বতী প্রথম দেখছেন, দেখ ইঁদুর কত সুন্দর, ইঁদুর দেখবি, এই যে গণেশ, এই যে ইঁদুরকে হাতে ইঁদুর নিয়ে আছে, লক্ষ্য করলে দেখবেন ছোট্ট বাচ্চা গণেশ। এর পরেরটাও আবার গণেশ। এবার গণেশ মার কোলে চড়ে হাতির সোঁড়ের মতন দিয়ে ডাল থেকে সব পাতা টাতা নিচ্ছেন, আর পার্বতী তাকে তুলে ধরেছেন। পরের ছবি, একদম কালচার চেঞ্জ, কিন্তু মনে রাখতে হবে মোগলের সঙ্গে মালাবদল হয়েছে, কাজেই তুর্কি কালচার ইসলামিক কালচারের সঙ্গে মালাবদল হওয়াতে সেই একই অবনীন্দ্রনাথ একই লাবণ্য এনে ফেলছেন পূর্ণ প্রাণে উৎসব নিয়ে জেবুন্নিসার ছবিতে। তারপরের ছবি, এবার নাচের কথা আসছে, সাদৃশ্য দেখবেন, দেগার বিখ্যাত ছবি। এবার ভিডিও একটা, সোয়ান লেক, চাইকভস্কির অপেরা, চাইকভস্কির। একটু ভলিউম বাড়িয়ে। একবারের জন্য দেগার ছবিটাতে ফেরত যান। হ্যাঁ,
তো এর সাদৃশ্য আমরা দেখতে পাই। নাচটা দেখে, ছবিটা দেখে নাচের কথা মনে পড়ে। এই সাদৃশ্যের ফলে ছবিটা সজীব হয়ে ওঠে, তার মধ্যে প্রাণ আসে। যদিও প্রাণের দর্শন যেটা, সেটা পাশ্চাত্যের তত ভালো করে প্রকটিত হয়নি যতটা হয়েছে খানিকটা ইহুদিদের মধ্যে। এই রুহ যাকে বলে, সেই প্রাণ, শ্বাস প্রাণ, মুখ্য প্রাণ, তার আলোচনা আছে। আর উপনিষদ তো ভর্তি। এখানে আরেকটা রহস্য আছে। আমি রিপিটেশনের কথা বলছিলাম, যে একটা লাইন তার উপরে আরেকটা লাইন, দুটো লাইন। আলপনা যারা দেন তারা জানেন, আপনি যদি প্রথম একটা পদ্ম করার চেষ্টা করেন, প্রথমে একটা যোগ চিহ্নের মতন করতে হয়, তারপরে সেই যোগ চিহ্নের মধ্যে কোনাকুনি করে অষ্টদল পদ্মের একটা ছক হলো। সেই ছকের মধ্যে দুটো দুটো করে লাইন দিতে হয়, তবে পাঁপড়িটা হয়। দুটো দুটো লাইন কেন দিতে হয়? দুটো দুটো লাইনের মানে হচ্ছে রেপিটিশন। দুবার করলে তার মধ্যে সাদৃশ্যের ভাব আসে। হ্যাঁ, একই রকম ছাঁদে দুটো হচ্ছে। মানুষের মন যে মনে ধরে, রিপিট না করলে হয় না। যে জন্য ভালো ভালো গানের যে ধোঁয়া থাকে, বারবার সেটা ফিরে ফিরে আসে। ধোঁয়া, এই ধোঁয়াতে একটা পুনরাবৃত্তি হয়। হ্যাঁ, সেই পুনরাবৃত্তির রহস্য হচ্ছে ছবির লাইনের মধ্যেও। যদিও নন্দলাল বোস অপূর্ব দেখিয়েছেন মা এবং ছেলের। যামিনী রায়ও ডবল লাইন করেছেন অনেক। নন্দলাল বোসের একটি মা ছেলে দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে আছে, একটা লাইনে, একটা মোটকা দারুণ সুন্দর সবল লাইন। সেখানে মানে ছবিটা দেখতে দেখতেই মনে হয় যে শিল্পীর হাতের কিরকম জোর। হ্যাঁ, আবার দুর্গা উনি করেছেন ডবল লাইন করে। সেই এর মধ্যে অনেক ভাবার আছে, দুটো দুটো করে লাইন। আমি যে এর আগে লেডি উইথ দি আরমাইন দেখালাম লিওনার্ডো ডা ভিঞ্চির, সেখানে থুতনির তলায় একটু ফিরে যেতে পারেন ওটাতে, সেটা হচ্ছে ইয়ের ঠিক পরেই, ওই সেন্টান এবং ওদের যে স্কেচটা তার ঠিক পরেই যে ছবিটা দেখিয়েছিল, এই যে ওইটা, এরপরেটা। হ্যাঁ, এটা থুতনিটা, চিনটা লক্ষ্য করো। এটা নিয়ে তার নোটবুকসে লিওনার্ডো লিখেছেন যে এমনিতে নিয়ম হচ্ছে যে থুতনির যে লাইন সেটা ডার্ক হবে। কেন না? আলো উপর থেকে আসছে, সেই আলো যে উপর থেকে আসছে সেই আলোটা এখানে নিচে পৌঁছচ্ছে না, ফলে গলা যখন শুরু হচ্ছে গলার এখানে একটুখানি আলো দেওয়া যাবে, কিন্তু এই জায়গাটা আমরা লাইনেও দিতে পারি, ছায়াতে করতে হবে, অন্ধকার করে, কেননা তাহলে বোঝা যাবে নিচের দিকে চলে গেল। বলছেন ভালো আর্টিস্ট যে হবে সে সেই ছায়ার যে লাইনটা অন্ধকার, তার মধ্যে একটা ছোট্ট আলোর লাইন দেবে। লক্ষ্য করে দেখুন কেন দেবে। ব্যাখ্যাটা না দেওয়া পর্যন্ত খুবই মিস্টিরিয়াস লাগে। হ্যাঁ, আমিও যখন ছবি আঁকতে শিখলাম একটু একটু করে, এইসব ওনার পড়ে টড়ে তারপরে এটার কপি করতাম, তখন দেখলাম হ্যাঁ, একটা আলো দিলে তো খুব সুন্দর হচ্ছে। আলোটা এলো কোত্থেকে? উনি একটা নোটবইয়ে ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যাটাও খুব অপূর্ব, সেন্সুয়াস ব্যাখ্যা। উনি বলছেন আলোটা যে এখানে পড়েছে, নাকে পড়েছে, তলায় পড়েনি, এখানে গর্ত আছে, এখানে কালো আছে, সব আছে, এখানেও আছে গর্ত, কালো আছে, কিন্তু আলোটা বুকের উপরেও পড়েছে। সেই থপথপে সাদা চকচকে লাবণ্যময়ী যে ওর যে ত্বক, সেই ত্বকের থেকে প্রতিফলিত হয়ে ওই আলোটা একটা আলোর রেখা তৈরি করেছে চিনের মধ্যে। এত ভেবে করলে চলবে না, যা দেখছো তাই করতে হবে। হ্যাঁ, আমি প্রাণের কথা বলছিলাম, প্রাণের প্রসঙ্গে দ্বিত্বের কথা বললাম। এই দ্বিত্ব করে ফিলসফি হয়। ভাবা বিষয় ভাবাটা ফিলসফি নয়, ভাবা বিষয়ে ভাবাটা ফিলসফি। কথাটা ফিলসফি নয়, কথা বিষয়ে কথা বলাটা ফিলসফি। এর উপনিষদে আছে তিনি প্রাণের প্রাণ। রবীন্দ্রনাথের গান আছে, প্রাণেরও প্রাণ জাগিছ প্রাণে। প্রাণের প্রাণ, কানের কান, শ্রোত্রস্য শ্রোত্রম, মনসো মনোজত মনের মন, বাচোহ বাচম সৌ প্রাণস্য প্রাণ, চক্ষুষশ্চক্ষু চোখ বাইরের জিনিস দেখে, চোখের তিনি চোখ, তিনি চোখকেও দেখেন। এইভাবে ফিলসফি হয়। শেষ পর্যন্ত গিয়ে কি হলো? রাসের কথা, রাসের ছবি করে এঁকেছেন রবীন্দ্রনাথ। রাসেতে আছে কৃষ্ণ তো ডিসঅ্যাপিয়ার করে গেলেন, রাধার অহংকার হয়ে গিয়েছিল, একজন গোপীর অহংকার হলো, প্রত্যেক
প্রত্যেক গোপীর অহংকার হলো আমার সঙ্গে ভালো নাচছেন, আর কারোর সঙ্গে তো নাচছেন না। যেই অহংকার হলো, কৃষ্ণ ডিসঅ্যাপিয়ার করে গেলেন রাসমণ্ডল থেকে, দশম স্কন্ধে ভাগবতে আছে, ডিসঅ্যাপিয়ার করে গেল। তখন ওরা সব কাঁদতে লাগলো, খুঁজছে মনে মনে, তার নাম গোপী গীতা, কাঁদতে লাগলো। তারপরে হঠাৎ কৃষ্ণ আবার আবির্ভূত হলেন। তাসাম আবিরবৎ শৌরী, শৌরী সুরসেনের বংশধর কৃষ্ণ শৌরী এসে গেলেন। স্ময়মান মুখাম্বুজ, মুচকে মুচকে হাসছেন, স্ময়মান মুখাম্বুজ, সাক্ষাৎ মন্মথ মন্মথ, রেপিটেশন, কন্দর্পেরও কন্দর্প, কিউপিডের কিউপিড। কিউপিড, কন্দর্প আমাদের সকলকে প্রেমে মগ্ন করে রেখেছে, আর ইনি হলেন কিউপিডের কিউপিড। কিউপিডকে যিনি মদন দেবতা, কাম দেবতাকে যিনি কামে আকৃষ্ট করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ, সাক্ষাৎ মন্মথ মন্মথ। এই জন্য ইংরেজ কবি, দার্শনিক কবি জন ডান, তিনি মৃত্যু প্রসঙ্গে লিখেছেন, ডেথ thou shall die, ওহে মৃত্যু, তোমার মৃত্যু হবে, সাবধান। মরণের মরণ তিনি, মৃত্যুর মৃত্যু। এই ডবল করা, এই হলো দর্শনের কাজ। শেষে হয়ে আসছে জয়দেবের, ওনার লাবণ্য লেখা শেষ করছি। জয়দেবের কোমলকান্ত পদাবলীটাই কেবল বাজছে না বিশ্ববিনাথে, লাবণ্য সব জায়গায় আছে, সেখানে জীবন মরণ, হাসি কান্না, আলো অন্ধকার সব বাজছে, সুরে বেসুরে চমৎকার। সমস্ত ব্যাপারটি দেখি একটি লাবণ্যের পরিপূর্ণতার ঘেরে ধরা পড়েছে। একই আর্ট, একেই আর্টের ভাষায় বলা হয় ইউনিটি। তাহলে কোথার থেকে লাবণ্য ছিল? ইউনিটি দাঁড়ালো, বিচিত্রতার মধ্যে একটা যেন সমস্তটাকে মিলে একটা কিছু হচ্ছে, একটি অপূর্ব একতা পাচ্ছে কিনা এটি লক্ষ্য করার বিষয়। পাখির পালকে, প্রজাপতির ডানাতে, কিংখাব মখমলের কাপড়ে, ভেলভেটে হাত বোলাতে বলছেন উনি, অবনীন্দ্রনাথ। ভেলভেটের মধ্যে হাত বোলাও, ভেলভেটে হাত বোলানোর অভিজ্ঞতা সিল্কে হাত বোলানোর মতন নয়, অন্যরকম। মখমলের যে লাবণ্য, তা শুধু কোমল সুর দিয়ে তৈরি হয় না, শক্ত সোনার তার, শক্ত কাঁটা, আঁশ, বিভিন্ন রকমের কত কি দিয়ে এই লাবণ্যের সৃষ্টি করে আর্টিস্ট, তবে চোখে লাগে, মনে ধরে রচনাটি। এই লাবণ্য পাওয়া যাচ্ছে একটি অদ্ভুত গল্পে। সেই গল্পটার পর অর্ধনারীশ্বর, রুদ্রতা শিব, আর কোমলকান্ত মাতৃ রূপা পার্বতী, এদের দুজনের অভিন্নতা, ইউনিটি, এটা দেখিয়ে একটি শিবের গান শুনিয়ে আমি শেষ করে দেবো আজকে। তার আগে লাবণ্যের গল্প, অদ্ভুত গল্প। একটি ছেলেকে, সে রাজপুত্র, কিন্তু তার মা যে রাজার পাটরানী ছিল তাকে ফেলে দিয়ে রাজাটি তৃতীয় আরেকটি রানী নিয়েছেন। ছেলেটির মার নাম সুনীতি, আর সুরুচি বলে আরেকজনকে বিয়ে করেছেন রাজা। সুরুচির গর্ভে উত্তম বলে একটি ছেলে হয়েছে। উত্তম বসে আছে রাজার কোলে রাজসভায়। ধ্রুব এই সময় রাজার ছেলে গিয়ে বলছে, আমাকে একটু কোলে নেবে বাবা? বাবা বলেছে, না রে ভাই, নাহলে তোর মা রাগ করবে, মানে বিমাতা রাগ করবে। নেয়নি। ধ্রুব কাঁদতে কাঁদতে নিজের মার কাছে এসে বলেছে, মা আমি আর থাকবো না, আমি এখানে থাকবো না, আমি মরে যাবো। বাবা আমাকে কোলে নেয়নি। এই বাবা ঠিক স্নেহ না করাটা ভারতবর্ষে বারবার ফিরে আসে। নচিকেতার বাবা তাকে বলেছিল, যা মর্গে যা, দেবতার গ্রাস সব বাবা, দেবতার গ্রাস অবশ্য মা, কিন্তু বাবার কাছে ধ্রুব প্রত্যাখ্যাত হয়ে মা বললো, তুমি যদি সত্যিই চাও তাহলে সেই পদ্মপলাশ লোচন হলে তোমার দুঃখ দূর করতে পারে না, আর কেউ পারবে না। সে চলে গেল, ধ্রুব তপস্যা করতে গেল। তপস্যা করলো, 1 বছর তপস্যা করার পর ছোট্ট বাচ্চা ছেলে নারায়ণ এসে দাঁড়ালেন সামনে, ধ্রুবর সামনে। কথা বলতে পারছে না, ধ্রুবর কথা বন্ধ হয়ে গেছে, জীব আটকে গেছে।
এই সময় নারায়ণ কি করলেন, একটা অদ্ভুত লাবণ্যময় কাজ করলেন। তার ছবি যদি কেউ আঁকে, যার ভিডিও করে, কি করে হবে জানি না, তিনি দেখলেন ধ্রুবর গলা আটকে গেছে। তার হাতে যে চারটে জিনিস আছে, শঙ্খচক্র গদাপদ্ম, তার মধ্যে একটি আওয়াজের যন্ত্র আছে, তার নাম শঙ্খ। সেই শঙ্খটা, ঠান্ডা শঙ্খটা নিয়ে ধ্রুবর গালে লাগালেন। যেই লাগালেন অমনি কি করলেন তিনি, ধ্রুব তার আগেই চুপ করে অবস্থায় কি করছিলেন, তার একটা ঐতিহাসিক বর্ণনা আছে ভাগবতে। দৃগ্ভ্যান প্রপশ্যন প্রপিপন, মনে হচ্ছে চোখ দিয়ে সে পান করছিল কৃষ্ণের রূপ, নারায়ণের রূপ। চোখ দিয়ে সে ঢকঢক করে খাচ্ছে রূপটা, নারায়ণের রূপটা। প্রপিবন চুম্বন নিবাসেন, মনে হচ্ছে ধ্রুব যেমন করে মুখ করে আছে, যেন সমস্ত কৃষ্ণের নারায়ণের শরীরটাকে সে চুম্বন করছে, কথা বলতে পারছে না। তার হাত দুটো এরকম হাত জোর করা আছে, কিন্তু ভেতরে ভেতরে সে দুই হাত দিয়ে জাপটে ধরে ফেলেছে, বুঝই আশ্লেষে বদ্ধ করে ফেলেছে, কিন্তু কথা বলতে পারছে না। তখন নারায়ণ কি করলেন, ব্রহ্মময়ে ন কম্বুনা, কম্বু মানে শাঁখ, ব্রহ্মময় শাঁখ দিয়ে পস্পর্শ বালম কৃপয়া কপোলে, কৃপাবশত তার কপোলে তার স্পর্শ করল। যেই স্পর্শ করলেন, ধ্রুব কি বলল, যো অন্তঃপ্রবিশ্য, যিনি আমার ভেতরে ঢুকে মম বাচমি মাম প্রসুত্তাম, আমার এই ঘুমিয়ে থাকা বাক্যকে, যে ঘুমিয়ে থাকা আমার বাণী ভাষা ঘুমিয়ে গেছিল, একেবারে ঘুমিয়ে পড়েছিল, বেরোচ্ছিল না, তাকে জাগিয়ে দিল। সঞ্জীবয়তি অখিল শক্তিধর স্বধামনা, নিজের পাওয়ারে, নিজের ধামের দ্বারা, জ্যোতির দ্বারা, ক্ষমতার দ্বারা, সে প্রাণের দ্বারা আমাকে সঞ্জীবিত করে। শুধু বাক্যকে নয়, অন্যাংশ সমস্ত ইন্দ্রিয়ের নাম করছেন। শরীরে এইসব দেবতারা থাকে, 10 জন দেবতা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জগৎকে জানবার জিনিস, এই দেবতারা থাকে। তাদের অন্যাংশ হস্ত, চরণ, শ্রবণ, ত্বক, চামড়া আদিন প্রাণান নমো ভগবতে পুরুষায় তুভ্যম। ধ্রুব এই কথা বললেন। এর দ্বারা লাবণ্য তৈরি হলো, সেই লাবণ্য কাব্যে এলো। শত শত মন্দিরের মূর্তির মধ্যে এই ধ্রুবের নারায়ণ দর্শন আছে। এই লাবণ্য বিচিত্রতার মধ্যে ঐক্য দেয়। আর তখন রুদ্রের মধ্যে আমরা দেখতে পাই, রুদ্রের মধ্যে মাতৃতা আছে, খালি পিতৃতা নেই। আর এই সমন্বয়কে দেখতে পেলে আমাদের রসবোধ জাগে। তখন মনে হয় সব উপমা ব্যর্থ। ছবি শব্দটা সংস্কৃত শব্দ, ছবি শব্দ সংস্কৃতে পাওয়া যায়। তুলসীদাস তার অনবদ্য ব্যবহার করেছেন ঠুমক চলত রামচন্দ্র গানের শেষ অক্ষরে। তুলসীদাস অতি আনন্দ, হে রাখে মুখারবিন্দ। এবার বলছেন, ছবি লেখার কথা হচ্ছে তো, রামচন্দ্রের ছবি, মূর্তি কিরকম, রামচন্দ্রের ছবির মতো। রামচন্দ্রের ছবির তুলনা কি, সাদৃশ্য কিসের সঙ্গে, রামচন্দ্রের ছবির সঙ্গে। তুলসীদাস অতি আনন্দ, হে রखे মুখারবিন্দ, রঘুবর ছবি কে সমান, রঘুবর ছবি বনিয়া, তোমাকে চলত রামচন্দ্র। তার শেষটা শুনি। এবার আমাদের অর্ধনারীশ্বরের মূর্তি থাকবে। भूषित भूषण शिव जटा मुकुटधर, कर कपाल लोचन, कर कपाल लोचन त्रय पंचवदन दश भुज भूषित भूषण शिव जटा मुकुटधर, कर कपाल लोचन, कर कपाल लोचन। নন্দলাল বোস। नीलकण्ठ शोभिता, नीलकण्ठ शोभित रुण्डमाल विधुवल, नीलकण्ठ शोभित रुण्डमाल विधुवल, त्रिपुरासुर मर्दन, त्रिपुरासुर मर्दन घोर
নমস্কার।